রিদ মায়ার প্রেমগাথা সিজন 2 লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব সংখ্যা 6 ফাটে ফারিয়া ইসলাম। আয়ন জুঁইকে নিয়ে বাংলাদেশে ফিরেছে আজ 1 মাস পেরোলো। জুঁইকে ভর্তি করা হয়েছে মায়ার কলেজেই। চট্টগ্রাম থেকে ঢাকায় জুঁইকে অনেক আগে ট্রান্সফার করা হয়েছিল। বলতে গেলে মায়া ও জুঁইকে একত্রে ট্রান্সফার করা হয়েছিল, কিন্তু আয়ন জুঁইকে নিয়ে 3 মাস লন্ডনে থাকায় এতদিন জুঁই কলেজে অনুপস্থিত ছিল। সামনের মাসে জুঁইয়ের পরীক্ষা। জুঁই অনেকটা সময় পড়াশোনা থেকে দূরে থাকে, এখন পড়াশোনার বেশ চাপ পড়েছে। সেই জন্য আয়নও জুঁইকে ওর পড়াশোনা যথাসম্ভব সাহায্য করেছে। আয়নের বাবা মা ও বোন লন্ডন থেকে বাংলাদেশে ফিরবেন আরও মাসখানেক পর। ততদিন আয়ন জুঁইকে নিয়ে নিজের আলাদা ফ্ল্যাটে উঠেছে। সন্ধ্যার পর জুঁই পড়তে বসেছে, শব্দবিহীন। হালকা মাথা দুলিয়ে পড়েছে সে। বিছানায় আয়ন বসে। খালি ফ্ল্যাটে 2 জন মানুষ ছাড়া আর কেউ নেই। দিনের বেলা একজন মহিলা এসে ঘর মোছা, কাপড় কাচা, থালা বাসন ধোয়া, রান্না বান্না এসব করে দিয়ে যায়। আয়ন নাইট ডিউটি ছেড়ে দিনের শিফটে এসেছে। জুঁইয়ের জন্য নাইট ডিউটি সে করে না। জুঁইকে সকালে কলেজে নামিয়ে সে হাসপাতালে যায়। ফিরে আসে সন্ধ্যা 6টা নাগাদ। দুপুরে লাঞ্চের সময় জুঁই আয়নের হাসপাতালে চলে যায় মাঝে মধ্যে। 2 জন লাঞ্চ সেরে আয়ন জুঁইকে ড্রাইভার দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। কাজের মহিলাটি আয়নের ফিরে আসা অবধি জুঁইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকে, তারপর চলে যায়। আয়ন ভাবছে জুঁইয়ের সঙ্গে খালি বাড়িতে থাকার জন্য কাউকে খুঁজবে, কিন্তু বিশ্বস্ত মেয়ে পাচ্ছে না বলে সে নাইট ডিউটি ছেড়ে যতটা সময় পারছে জুঁইকে ঢাকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে। আপনি কি করছেন জুঁই? নিস্তব্ধ নীরবতা ভেঙে আয়নের কথা জুঁই হঠাৎ চমকে উঠল। বইয়ের পাতা থেকে চোখ উঠিয়ে আয়নের দিকে তাকিয়ে বলল, পড়ছি। কি পড়ছেন? শব্দ হচ্ছে না কেন? শব্দ করে পড়তে পারি না আমি, পড়া মনে থাকে না। আয়ন কপাল কুঁচকে জুঁইয়ের দিকে তাকালো। জুঁই প্রসঙ্গ পাল্টে ফের বলল, কফি খাবেন? করে আনবো? আপনি খাবেন? আনবো আমি? আপনার আনতে হবে না, আমি করে। জুঁইকে থামিয়ে আয়ন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সে তৎক্ষণে বিছানায় বসে ল্যাপটপে কিছু মেডিসিন নিয়ে গবেষণা করেছিল। একই রুমে জুঁই পড়ার টেবিলে বসে আর আয়ন বিছানায়। আয়ন পারে স্যান্ডেল পরতে পরতে বলল, আপনার পড়া ছেড়ে উঠতে হবে না, আপনি পড়া শেষ করুন, আমি করে আনছি। আয়ন বেরিয়ে যেতে জুঁই আয়নের চলে যাওয়ার দিকে তাকালো। আয়ন বেশ যত্নশীল পুরুষ, সেটা জুঁই আয়ন সঙ্গে একত্রে বসবাস করে পরপর থেকে বুঝেছে। যদিও 2 জনের ফোনে কথা বলার সময় আয়ন এভাবে যত্ন সহকারে কথা বলতো, কিন্তু তখন জুঁই এতটা আয়নকে কাছ থেকে অনুভব করতে পারেনি যতটা এখন করতে পেরেছে। জুঁই সত্যি ভাগ্যবতী আয়নের মতো যত্নশীল স্বামী পেয়ে। 2টো কফির মগ নিয়ে আয়ন জুঁইয়ের পড়ার টেবিলে একই চেয়ারে টেনে বসলো। জুঁইকে একটি কফির মগ দিয়ে অন্যটিকে চুমুক দিয়ে বলল, আপনার পড়াশোনাগুলো আমাকে দেখান জুঁই। জুঁই কফির মগে সবে চুমুক বসাচ্ছিল। আয়নের কথায় মগটা হাতে নিয়ে বলল, আমি পড়তে পারবো। আমি জানি আপনি পড়তে পারবেন, তারপরেও আমাকে আপনার পড়াগুলো দেখান না। কেন? আপনি কাছে থাকলে আমার পড়া আসে না, তাহলে কি আসে? জুঁই সহজ সরল স্বীকারোক্তি দিয়ে বলল, প্রেম আসে। প্রেম তো ঠিক মতো করতে পারেন না, আবার প্রেমের অজুহাত দিচ্ছেন। জুঁই লজ্জায় ইতস্তত বোধ করে নত মস্তিষ্কে হলো। আয়ন জুঁইয়ে থেকে বইটা টেনে নিজের কাছে নিতে নিতে প্রসঙ্গে পাল্টে বলল, আপনার ভাই আরিফ ফোন করেছিল জুঁই। আয়ন বাকি কথা শেষ করার আগে জুঁই উত্তেজিত ভঙ্গিতে জানতে চাইল, কি বলেছে? বলেছে আপনাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতে। আপনার মা আপনাকে দেখতে চেয়েছেন। আর বাবা? পারিবারিকভাবে মায়াকে শফিকুল ইসলাম মেনে নিলেও জুঁইয়ের বাবা জামাল সাহেব আজও জুঁই আয়নকে মেনে নেননি। যদিও জামাল সাহেব মায়ার নিখোঁজের সময় ঢাকায় এসেছিলেন, কিন্তু তখন আয়ন ও জুঁই বাংলাদেশে ছিল না। ওরা বাংলাদেশে ফেরে মায়ার আশুগঞ্জ চলে যাওয়ার আরও 1 দিন পর। জুঁইদের লন্ডন থাকাকালীন জুঁইয়ের মা বলতেন, জুঁইয়ের বাবা জামাল সাহেব জুঁইয়ের ব্যাপারে ধীরে ধীরে নমনীয় হচ্ছেন। হয়তো খুব শীঘ্রই আয়ন জুঁইকে মেনে নেবেন।
জুই আশায় আসে কোন দিন জামাল সাহেব নিজ থেকে সব কিছু বলে আয়ন ও জুইকে মেনে নেবেন, কিন্তু যতদিন জুইয়ের বাবা নিজে থেকে ফোন করে আয়ন ও জুইকে ডাকবেন না ততদিন জুই আশুরগঞ্জ ফিরবে না। জুই হাতের কফিতে চুমুক বসাতে বসাতে স্বাভাবিক ন্যায় বলল, ওহ। জুইয়ের ছোট উত্তরটা আয়ন বুঝলো না। আয়ন জানে জুই কতটা চটপট করে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে, কিন্তু এখন সুযোগ পেয়েও তেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন না বলে আয়ন ফের জুইকে বলল, আপনি কি নিজের বাড়িতে যেতে চান না জুই? আপনি যেতে চাইলেও আমি আপনাকে আমি যাব না। কেন? জুই মিথ্যা বাহানা দিয়ে বলল, সামনে আমার পরীক্ষা, তাই। পরীক্ষা তো অনেক দেরি, এর মাঝে আপনি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারবেন। আমি ড্রাইভারকে বলে দেব আপনাকে দিয়ে আসতে। যাবেন আপনি? জুই হাতের কফিতে চুমুক বসিয়ে আয়নের থেকে বইটা নিজের কাছে টেনে বলল, আমি বিবাহিত ডাক্তার সাহেব, আর বিবাহিত মেয়েদের স্বামীকে রেখে বাপের বাড়িতে একা বেড়ানোর শোভা পায় না। যেদিন আমার বাবা আমার স্বামীকে মেয়েকে সসম্মানে দাওয়াত করবে সেদিন যাব, আর নয়তো যাব না। আমি আমার স্বামীর ঘরে ভালো আছি, আমার স্বামী আমার অনেক খেয়াল রাখে। আয়ন জুইয়ের ব্যাপারটা সব বুঝতে পেরে খানিকটা হাসলো। জুইয়ের বাবা আয়নকে জামাতা হিসেবে মানছে না বলে জুই নিজেদের বাড়িতে আয়নকে ছেড়ে যাচ্ছে না আয়নের সম্মানের জন্য। আয়ন জুইকে বোঝাতে চেয়ে বলল, জুই, আমি চাই না আপনি আমার জন্য নিজের পরিবার থেকে দূরে থাকুন। আমি আছি, সব সময় আপনার জন্য থাকবো। আপনি যান, পরিবারের সাথে গিয়ে দেখা করে আসুন, আপনি আমার জন্য ভাববেন না। জুই কপাল কুঁচকে বলল, আমার স্বামীর কথা তো আমাকে ভাবতে হবে, তাই না? নাকি আপনার জন্য ভাবার আরও মানুষ আছে? কোনটা? পরকিয়া করেন? আস্তাগফিরুল্লাহ। না না। তাহলে বউকে বাপের বাড়ি পাঠাতে এত উতলা হচ্ছেন কেন? জুই কেমন কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে আয়নের উপর নিয়ে আসলো। আয়ন খানিকটা বোকা হেসে বলল, আমি তো আপনার কথা চিন্তা করে বলেছিলাম জুই, আপনার কথা আপনার চিন্তা করতে হবে না। আমি আমার স্বামীর ঘরে ভালো আছি। আয়ন হঠাৎ দুহাত প্রশস্ত করে জুইকে জড়িয়ে ধরতে চেয়েও উৎফুল্লতায় বলল, আসুন তো জুই, আপনাকে জড়িয়ে শক্তপোক্ত একটা চুমু খাই। আমার কপালে যে এত ভালো বউ জুটবে ভাবিনি। আপনাকে পেয়ে ভাগ্য খুলে গেছে আমার জুই। খালি বাড়িতে মায়া সব সময়টা অসহ্যের ন্যায় লাগছে। জুই, মুক্তা সকলে ঢাকায় ওদের শ্বশুর বাড়িতে। একাকী মায়া বিয়ের আয়োজনে আশুরগঞ্জ চলে এসেছিল সেদিনে, কিন্তু এখন মায়ের একা বাড়িতে মন টিকছে না। সেদিন হৃদ মায়ার সাথে রাগারাগি করে সেই যে গেল, আর মায়ার সঙ্গে হৃদের দেখা হয়নি। মায়া নিজের পরিবারের সঙ্গে সেদিন টিয়াদের বাড়ি থেকে আশুরগঞ্জ চলে আসায় আজ 1 মাস 13 দিন পেরোলো, অথচ এই দিনগুলোতে হৃদের দেখা নেই, আর না দুজনের কথা হয়েছে। মায়া খান বাড়ির সকলের সাথে যোগাযোগ আছে, কথা হয়। সুপিয়া খান মায়াকে জানান হৃদ বিয়ে করবে না বলে বেঁকে বসেছে। প্রথমে বিয়ের ব্যাপারটা হৃদ রাজি হলেও মায়ার পালিয়ে যাওয়ার পর থেকে হৃদ বিয়েতে আর সম্মতি দিচ্ছে না। এই কথাই সুপিয়া খান মায়ার পরিবারকেও জানান। সুপিয়া খান মায়াকে বলেছিল মায়া কয়েকদিন নিজেদের বাড়িতে ঘুরে ঢাকা চলে আসতে। মায়াও নিরুপায় হয়ে তাতে সম্মতি দিয়েছে, কিন্তু হৃদ ঢাকা নেই। সে বিগত 2 সপ্তাহ ধরে দেশের বাইরে আছে। সুপিয়া খানও চট্টগ্রাম। মায়া ঢাকা একা বাড়িতে থাকতে পারবে না বলে আশুরগঞ্জ আছে, আরিফ চট্টগ্রামে। তবে পিহা শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ির সঙ্গে আশুরগঞ্জ থাকছে। মেয়েটা ভীষণ লক্ষ্মী এবং বুদ্ধিমতী। অল্প সময়ে শ্বশুর বাড়ির লোকের মন জয় করে নিয়েছে। আরিফ সপ্তাহে শুক্রবার করে চট্টগ্রাম থেকে ট্রেন করে আশুরগঞ্জ আসে। শুক্রবার দিনটা থেকে শনিবার রাতে চলে যায়। এভাবে চলছে জীবন। মায়ার ফুফিরা মায়াদের বাড়িতে কম আসে। মায়া থাকাকালীন কাউকে দেখা যায়নি এই বাড়িতে। মায়া মনে মনে ঠিক করেছে হৃদ দেশে ফিরলে মায়া ঢাকা চলে যাবে। শুধু হৃদ আর বিয়ের জন্য চাপ দেবে না, জোর করে কোনো কিছু করানো যায় না। মায়া হৃদকে বিয়ের জন্য চাপ দিত, কারণ মায়া চাইতো বিয়ের মধ্যে হৃদ মায়ের পরিবারের সাথে সহজ হয়ে উঠুক। মায়ার মতো করে মায়ের পরিবারকে হৃদ আপন মনে করুক। মায়া চায় না স্বামী এবং নিজ পরিবারের মাঝে মনোমালিন্য থাকুক। মায়া পরিবারের জন্য স্বামী আর স্বামীর জন্য পরিবারকে ছাড়তে চায় না। মায়া দুটো সম্পর্কটাই চায়। মায়া একটা সম্পর্ক বাদ দিয়ে অপর সম্পর্কটা বেছে নিতে পারবে না বলে এতদিন জোর করে হৃদকে বিয়ের জন্য রাজি করাতে চাইতো, কিন্তু হৃদ যখন মায়ের কষ্ট বুঝতে চাইছে না, তখন মায়াও এই নিয়ে হৃদকে আর জোর করবে না, বরং স্বামীর ঘরে ফিরে যাবে। অন্যমনস্ক মায়া অসময়ে বিছানা শুয়ে এসব ভাবছিল।
ঘরের দরজার ভেতর থেকে লাগানো ছিল। হঠাৎ ঘরের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো পিহা। ভেজা হাতটা শাড়ির আঁচলে মুছতে মুছতে মায়াকে ডেকে বলল, ঋতু ঘুমিয়েছো? না ভাবি। পিহার গলা শুনে মায়া উঠে বসলো। খোলা চুলগুলো এলোমেলো ভাবে পিঠে পড়ে আছে। পিহা সেটা লক্ষ্য করে বলল, সে কি, চুলের এই অবস্থা কেন? গোসল করনি এখনো? না ভাবি, পরে করব, এখন ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, গোসল না কর, অন্তত ফ্রেশ হয়ে নাও। বাসায় ছোট পুপি এসেছেন, আমাকে এই অবস্থায় দেখলে ভাববে তুমি স্বামীর ঘরে সুখী নও। চেহারা কি হাল করেছো দেখো। তোমার কি মন খারাপ ঋতু? মায়া সারাদিন ঘরে শুয়ে বসে থাকে। মাঝে মধ্যে মা ভাবির কাছে সাহায্য করতে চাইলেও ওরা দেয় না, তাই মায়ার সময় অবসরে একাকী কাটে। মায়া অনেক ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে পারে না বলে মায়ার প্রায় মন খারাপ থাকে, কিন্তু এটাকে পিহাকে বলতে চায় না। মায়া প্রসঙ্গ পাল্টে বলল, ফুপি কিছু বলেছে ভাবি? না, তবে ফুপির দৃষ্টিভঙ্গি অন্যরকম, কথাবার্তাও বেশ সুবিধার মনে হয়নি। আচ্ছা যাই হোক, তুমি নিচে চলো, খাবে, বাবা তোমাকে নিচে খেতে ডেকেছেন। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মায়া সময় নিয়ে হাত ধুয়ে মাথায় ওড়না টানলো। অলসতায় গোসল করেনি। সবাই খাওয়ার জন্য মায়ের অপেক্ষায় বসে আছে, সেজন্য গোসল হয়নি, সন্ধ্যায় করে নিবে। মায়া সবার সাথেই ডাইনিংয়ে বসলো। মায়ার ছোট ফুফি সালেহা মায়ের মুখোমুখি চেয়ারে বসে। মহিলা বেশ কয়েকবার মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছেন। মায়া সালেহা বেগমকে দেখেও না দেখার মতো করে আছে, কথা বলেনি। সালেহা জন্য মায়া নাদিমের সঙ্গে বিয়ে হতে গিয়েছিল, সেজন্য মায়া সালেহা বেগমকে এড়িয়ে চলেন। মায়ার পাশে শফিকুল ইসলাম, তারপর জামাল সাহেব। মায়ার মুখোমুখি অপর পাশে সালেহা বেগম, জুয়ের মা, রেহানা বেগম, ফিহা, সকলে একত্রে টেবিলে গোল করে বসে দুপুরে খাবার খাচ্ছে। এর মাঝে হঠাৎ সালেহা বেগম মায়াকে উদ্দেশ্য করে কটাক্ষ করে বলল, বড়লোক ছেলে দেখে বিয়ে করেছিস, তাহলে চেহারার এই অবস্থা কেন? তোর স্বামী কি তোকে খাওয়ায় না? আমার ভাইয়ের ঘরে তো এর থেকে ভালো ছিলে। বড়লোক ছেলে দেখে বিয়ে করে লাভ কি হলো? ডাইনিং টেবিলে সকলের খাওয়া ছেড়ে থমথমে মুখে একে অপরের দিকে চাওয়াচাই করলো। হুটহাট করে যে সালেহা বেগম মায়াকে এসব কথা বলবে সেটা কারো ধারণাতেও ছিল না। তবে আগের বারের মতো এবার আর মায়া চুপ করে সব কিছু সহ্য করলো না, বরং প্রতিবাদ জানিয়ে একই সুরে বলল, আমার স্বামীর অত দামি খাবার আমার সস্তা পেটে হজম হয় না পুপি। তোমাদের খাওয়ানো সস্তা খাবার পেটে সয়ে গেছে তো, সেজন্য স্বামীর দামি খাবার খেয়ে শরীর ভালো হচ্ছে না। কম দামি মানুষ তো, সেজন্য দামের মর্ম বুঝি না। মায়ের উত্তরে সকলে খাওয়া ছেড়ে মায়ের দিকে তাকালো। সালেহা বেগমকে মায়ের কটাক্ষ কথায় তেলে বেগুনে জ্বলে উঠে বলল, বিয়ে হতে না হতে স্বামীর বুঝে গেছিস, এই জন্য স্বামী ধরে ধরে মারে। কথাটা মায়াকে অপমান করার জন্য বলল, অথচ মায়া একইভাবে কটাক্ষ করে উত্তর দিয়ে বলল, তোমাদের রক্ত আমার শরীরে তো পুপি, সেই জন্য বেয়াদব হয়েছি। স্বামীকে মান্য করতে পারি না, এজন্য বেয়াদবির ফল পাই, যেমনটা তুমি পাও ফুপার থেকে। তবে তোমার স্বামী তোমাকে যতটা মারে আমার স্বামী তার থেকে অনেকটা কম মারে, এই হিসাবে আমি অনেক ভাগ্যবতী বলতে পারো। পুপি, আমার কিন্তু অনেক দাম আমার শ্বশুর বাড়িতে। মায়ের কথাগুলো যেন সালেহা বেগমের শরীরে আগুন ধরাচ্ছে। তিনি অপমানে থমথমে মুখে বেশ রাগান্বিত গলায় বলল, বড়লোক স্বামীর ঘরে গিয়ে মুখে মুখে তর্ক করা শিখেছিস? তোর স্বামী যেমন আমার ভাইদের সম্মান করতে জানে না গরিব বলে, তুইও তোর অহংকারে স্বামীর থেকে বড়দের সম্মান করা শিখেছিস ওখান থেকে। সালেহার আর মায়ার বাকবিতণ্ড সকলে শুনেছি, কিন্তু মাঝে কথা আপাতত কেউ বলছে না, কারণ মায়া নিজের প্রতিবাদ নিজেই করেছে। এর মাঝে মায়া খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো, বেশ স্বাভাবিক এবং শান্ত সুরে বলল, শুনেন পুপি, আপনার সম্মান আপনার নিজের কাছে। আপনি যদি নিজের সম্মান বজায় রাখতে না পারলে, তাহলে আমি ছোট হয়ে আপনাকে সম্মান দিতে যাব না। আর রইল আমার স্বামীর ব্যাপারটা, তাহলে বলবো, আমার স্বামী যদি বেয়াদব হয় তাহলে তার বউ বেয়াদব হবে, সেটাই স্বাভাবিক। আপনি ভালো মানুষ হয়েও বেয়াদবের সাথে লাগতে আসেন কেন? নিজে সম্মান নিয়ে নিজে বসে থাকুন, তাহলে তো হয়। বেয়াদবের কাছে সম্মান চাইবেন, সেটা তো হবে না। থমথমে পরিবেশে মায়া খাবার টেবিল ছেড়ে উঠে গেল। পাছে মায়াকে কেউ ডাকেনি।
তবে মায়া চলে যাওয়ার পরে রেহানা বেগম খাওয়া ছেড়ে চলে গেলে রান্নাঘরে। মায়াকে কত কাঠখড় পুড়িয়ে এই বাড়িতে আনলো ওনারা, অথচ আবার মায়াকে অপমান করলো সালেহা বেগম। কিন্তু শফিকুল ইসলাম বাবা হয়ে মায়ের পক্ষে একটা কথাও বলেনি, আর না বোনকে থামিয়েছে। মায়ের যে বাড়িতে মন টিকছে না সেটা রেহানা বেগম অনেক আগ থেকে লক্ষ্য করেছিল। এখন এখন অভিমান করে মায়া আবার চলে না যায়। মায়া শুধু বাবা মার সম্মানের কথা চিন্তা করে স্বামীর বিরুদ্ধে গিয়ে আশুরগঞ্জ এসেছিল, অথচ সে মেয়েটাকে অপমান করলো সালেহা। মায়ার ঘরে গিয়ে সত্যি সত্যি সুফিয়া খানকে ফোন করে জানালো মায়া খান বাড়িতে ফিরতে চায়। সুফিয়া খান বিষয়টা বেশ স্বাভাবিক নেয়, যেহেতু রিদ বাংলাদেশে নেই তাই সুফিয়া খান চট্টগ্রাম থেকে গাড়ি পাঠিয়ে মায়াকে চট্টগ্রামে নিয়ে যায়। মায়া চলে যাওয়ায় রেহানা খান বেশ কান্নাকাটি করেন। মায়া রেহানা বেগমকে সান্ত্বনা দিয়ে বোঝায় মায়া ফের আসবে নিজের পরিবারকে দেখতে। কথা সত্যি, মায়া নিজের পরিবারকে দেখতে হয়তো মাঝে মধ্যে আসবে, কিন্তু আর কখনো এতদিন থাকবে না কিনা সন্দেহ।